অবশেষে ওসমান হাদির স্ত্রী হাদি হত্যার মূল ষড়যন্ত্র ফাঁস করেন। 100 কোটি টাকা বাজেট ছিল এই ঘটনায়। হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাদির স্ত্রী জবানবন্দি দিচ্ছে এবং মূল রহস্য ফাঁস করে আছে। এদিকে আজ হাদির স্ত্রীর জবানবন্দি থেকে নতুন রহস্য উন্মোচন হয়েছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার বিশাল একটি পরিকল্পনা প্রকাশ হয়েছে। 100 কোটি টাকা বাজেট ছিল এই ঘটনায়, অনেক কিছুই ভিডিও আকারে প্রকাশ হয়েছে। গোয়েন্দা তদন্তে এবং আটক শুটার ফয়সালের স্ত্রী গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে ফয়সালের নেতৃত্বে একটি শুটার টিম গঠন করা হয়। সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যারা অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা, তার মৃত্যু, এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যেই সরকারের ব্যর্থতা, এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে, ঠিক ওই মুহূর্তে শরীফ ওসমান হাদির স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী মহল, এজেন্সি ও উপদেষ্টা পরিষদের কেউ জড়িত, এটি প্রায় নিশ্চিতভাবে বলা যায়। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরো এক উইকেটের পতন, এইটাও বোল্ড আউট হয়েছে, একদম মিডল স্টাম্পে লেগেছে বল। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? ওসমান হাদি জীবিত থাকাকালীন অনেক তথ্য প্রকাশ করে গিয়েছিল। এখন দেখতে পারি তার স্ত্রী জবানবন্দি দেয় এবং ওসমান হাদির স্ত্রীর জবানবন্দি থেকে অনেক রহস্য উন্মোচন হয়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ ওসমান হাদির মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল যে এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এবং এই প্রধান আসামিগুলা কেন গ্রেপ্তার হচ্ছে না। অনেকে সেনাপ্রধানকে দোষারোপ করছিল, অনেকে সরকারকে দোষারোপ করছিল। এখন কিন্তু মূল সত্য সবার সামনে আসে এবং সবাই অবাক হয়ে যায়। আসলে আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গোয়েন্দা তদন্তে এবং আটক শুটার ফয়সালের স্ত্রী গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে ফয়সালের নেতৃত্বে একটি শুটার টিম গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নে আগে হাদির সাথে সখ্যতা গড়ে তোলা হয়। এরপর মাত্র 7 দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা। মেরে দেওয়ার 12 ঘন্টার মধ্যেই আত্মগোপনে চলে যাওয়া ও গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী। এমনকি হাদিকে প্রাণে শেষ করার পূর্বে শুটার তাকে একটি প্রস্তাবও দিয়েছিল। কি সেই প্রস্তাব, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে শেষ করার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনে তথ্য পেয়েছে গোয়েন্দারা, যা হলিউড সিনেমার স্ক্রিপ্টকেও হার মানিয়ে দেয়। হাদি এবং শুটার ফয়সালের পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে মিশনের আগে শুটাররা কিভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে। গত 4 ডিসেম্বর রাত 8টা 18 মিনিটে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণামূলক কাজ করার প্রস্তাব দেন। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপর 9 ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে আসেন। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। 10 ডিসেম্বর সেগুন বাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন তিনি। প্রচারণায় অংশ নেওয়ার পরেই হাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল। মিশন বাস্তবায়নের জন্য নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্র্যাকটিস করেন তিনি। 11 ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায়। হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়তপুরের একটি রিসোর্টে। রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর 5টা 22 মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি হেমায়তপুরের গ্রিন জোনে রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকে ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল বলেন তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে। তিনি ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার কথা বলেন। সকাল 8টা 54 মিনিটে বান্ধবীকে নিয়ে রিসোর্ট থেকে বের হন ফয়সাল। বাহিরে অপেক্ষায় ছিলেন আলমগীর। উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর সকাল 11টা 5 মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটর সাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুন বাগিচার প্রচারণায়। সকাল 11:15টার দিকে সেখানে পৌঁছান ফয়সাল। প্রচারণা শেষে দুপুর 12টা 22 মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটাররা পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকেন।
দুপুর 12:50 হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। আলমগীর মোটরসাইকেল পার্ক করলে দুজন নেমে আবারও প্রচারণায় যুক্ত হন। নামাজ শেষে দুপুর 2:16 হাদি সেখান থেকে রওনা হলে শুটাররা পিছু নেই। দৈনিক বাংলা মোড়ে ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা। প্রায় 2.5 ঘন্টা ফাঁকা জায়গা খুঁজে বেড়ানোর পর দুপুর 2:24 খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল। ঘটনার পর বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট পেরিয়ে সোজা পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় পৌঁছান তারা। এ সময়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কিছু আওয়ামীপন্থী সদস্য দিল্লির নির্দেশে ফয়সালকে নিরাপত্তা দেয়। বিকেল 3টায় সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হাদির স্ত্রী রিমান্ডে জানিয়েছে, বাসা ভাড়া নিতে আসা এক ব্যক্তি কলিং বেল চাপলে আতঙ্কে অস্ত্র ভর্তি ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল। পাশের বাসার ছাদে ফেলে দেয় নিজের মোবাইল ফোন। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরো এক উইকেটের পতন, এইটাও বোল্ড আউট হয়েছে, একদম মিডিল স্টাম্পে লেগেছে বল। এনসিপির খুলনার যে বিভাগীয় সমন্বয়ক এবং এনসিপির যে শ্রমিক শক্তি নামক একটা সংগঠন আছে সেটার কেন্দ্রীয় সংগঠক মুতালেব শিকদারকে সকালে গুলি করা হয়েছে। একদম এই মাথার মিডিল স্টাম্পে গুলি করা হয়েছে। হঠাৎ করে এমন হচ্ছে কেন সারা বাংলাদেশে? এনসিপির একের পর এক উইকেটের পতন ঘটছে। প্রথমত উসমান হাদি হত্যাকাণ্ড, এরপর জান্নাতারা রুমি হত্যাকাণ্ড, এরপর আজকে তৃতীয় উইকেটের পতন। এনসিপির খুলনার সেই বিভাগীয় সমন্বয়ক মুতালেব শিকদারকে গুলি করেছে। হাদি হত্যাকাণ্ডের দায়টা পুরোপুরি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। প্রথমে চেষ্টা করা হয়েছিল বিএনপির উপর, কিন্তু পরবর্তীতে প্রশাসন বলতেছে, বাংলাদেশের প্রশাসন, যে এনসিপির নেতা হাদি হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক দলের সরাসরি ভূমিকা নেই। খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাহলে কেন ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে? তাহলে কেন বলা হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মিছিল কেন হচ্ছে? কেন বলা হচ্ছে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে? পুলিশ বলতেছে হাদির হত্যাকারীর দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নাই। তাহলে এই যে পরিকল্পিতভাবে জামায়াত হত্যা করে এখন ভারতের উপর দুষ চাপাচ্ছে, প্রথমে বিএনপির উপর চাপিয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগের উপর দুষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এনসিপির এই তথাকথিত টুকাই জঙ্গিরা, এদেরকে বাংলাদেশের সাধারণ মানুষরাই টপকে দেবে। সবার প্রথমে এদেরকে টপকে দেবে জামাত, কারণ এরা একটা বকরি, এদেরকে বলি দেবে জামাত। এদেরকে বলি দিয়ে জামাত তাদের রাজনৈতিক ফায়দা লুটবে। এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার। আজকে মুতালেব শিকদার, এনসিপির যে নেতাকে গুলি করা হয়েছে খুলনায়, এই গুলি কে করেছে জানেন? আসেন, পুলিশ কি বিবৃতি দিয়েছে এই ব্যাপারে, এটাই আমরা শুনি। যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করতো এবং বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসতো। এই ধরনের অপকর্মে ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার কার্তুজ রয়েছে, পড়ে আছে। যারা যারা আমার সাথে সহমত পোষণ করবেন তারা ভিডিওটি শেয়ার করবেন। আমরা সরকারকে, রাষ্ট্রকে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে, হাদির যে শুটার ফয়সাল, তার কোনো ধরনের অপমৃত্যু, ক্রস ফায়ার আমরা দেখতে চাই না। আমরা চাই ফয়সালকে জিন্দা, তাকে গ্রেপ্তার করা হবে এবং কি এই ঘটনার পেছনে আসলে কি, কারা, কোন সেই চক্র, এই সকল কিছু আমরা ফয়সালের মুখ থেকে লাইভ শুনতে চাই, দেখতে চাই। কারণ অনেক বড় বড় রহস্য, অনেক বড় বড় জটিলতা এরকম একটা ক্রস ফায়ারে অথবা অন্যান্যভাবে মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু হারিয়ে যায়। আসল ঘটনাটা কখনো এই জাতি দেখতে পারে না। সো আমরা মনে করি ফয়সালকে যখনই গ্রেপ্তার করা হবে, মিডিয়ার সামনে এনে তার বয়ান সারা বাংলাদেশের মানুষকে দেখানো হোক ঘটনার পেছনে কি। দর্শক, হাদির জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, হয়তো এই শরীরে পচনও ধরে গেছে, কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব যে কিভাবে শুটার ফয়সাল হাদিকে ম্যানেজ করেছিলেন, কি প্রস্তাব দিয়েছিলেন, এমনকি 4 ডিসেম্বর থেকে 11-12 ডিসেম্বর পর্যন্ত কিভাবে মাত্র এই সপ্তাহ বা 8 দিনের মধ্যে টোটাল মিশনটি কমপ্লিট করেন। আমরা যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র বাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম, সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল। মাত্র 8 দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে মিশা কি সেই প্রস্তাব ছিল। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে 4 ডিসেম্বর রাত 8:18 ফয়সাল এবং তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন। 6 মিনিটের একটা বৈঠকে ফয়সাল হাদির সাথে হাদিকে ম্যানেজ করেন যে তার সঙ্গে তিনি কাজ করবেন, তার নির্বাচনে তিনি প্রচারণা করবেন বা নির্বাচনের জন্য তিনি যতটুকু পারেন উজাড় করে দিবেন। এটা ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ, যে হাদি ভাই আপনার সাথে কাজ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। তো হাদি যেহেতু নতুন, আবার এই আসনে জামাতের, বিএনপির খুবই শক্তিশালী প্রার্থী আছে, সো হাদি হয়তো ভাবছে নিয়ে নিলাম আর কি। নাম্বার 2, 9 ডিসেম্বর এই ফয়সাল আবারও সেই কালচারাল সেন্টারে এসেছিল। এবার তার সঙ্গে ছিল আরেকজন সহযোগী, তার নাম ছিল আলমগীর। নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে হাদির সাথে আলোচনা হয় এবং ফয়সাল হাদির মূল টিমে ঢুকে পড়েন। 2টা ধাপেই হাদির ঘনিষ্ঠতা সে পেয়ে যায়। 10 ডিসেম্বর সেগুনবাগিচায়
হাদির প্রচারণায় অংশ নিয়েছিল ফয়সাল। সারাদিন অবজারভেশন ছিল, হাদি কখন কোথায় যায়, তার সাথে কে থাকে, বা তাকে শুট করতে হলে কখন মোক্ষম সময় বা কিভাবে করা যাবে একটা প্রি রিভিউ কিন্তু ওদিন ফয়সাল করে নিয়েছিল। 11ই ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতি। নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকাকে টার্গেট করা হয়েছিল। পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় তার প্রস্তুতি চলছিল। হামলার দিন ভোরে উবারে হেমায়েতপুরের একটি রিসোর্টে যান। সিসিটিভি ফুটেজ বলছে ফয়সাল এবং আলমগীর গাড়ি প্রবেশ করেন, মানে গাড়ি নিয়ে সেখানে যান। সেখানে ফয়সালের বান্ধবী মারিয়া এবং তার বোন এই দুজনও উপস্থিত ছিলেন। ফয়সাল হাদির একটি ভিডিও দেখিয়ে তাকে শেষ করার পরিকল্পনা জানান। সকাল 8:54। বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর ফয়সাল মোটরসাইকেলে হাদির সেগুনবাগিচায় যে প্রচারণা ছিল সেখানে যোগ দিয়েছিল। দুপুর 12:22 হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 12:50 হাদিকে বহনকারী অটোরিকশা জামিয়া দারুল উলুম মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। নামাজ শেষে দুপুর 2:16 হাদি আবার পুনরায় রওনা দেন, আর তখন থেকেই শুটাররা তাকে অনুসরণ করেন। দুপুর 2:24 পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়েছিল। তারপর বাকি ইতিহাস আপনাদের জানা। আর বিভিন্ন মাধ্যমে সত্যমিত আল্লাহ ভালো জানে, বিভিন্ন সূত্র বলছে যে ঘটনা ঘটানোর 12 ঘন্টার মধ্যেই দেশ ত্যাগ করেন এবং পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত ছড়িয়ে ফেলে। যদিও আমরা যতদূর জানছি এখন ফয়সাল বাংলাদেশে আছে, নানান ধরনের বক্তব্য আছে। কিভাবে মিশে গেল, কিভাবে ঘটনা ঘটাই দিয়ে গেল। তবে আমরা মনে করি ফয়সাল যদি আমাদের এই ভিডিও শুনে থাকে, বাবা তুমি তো গেছো, আজকে যাও কালকে যাও, তুমি গেছো, জাতির সামনে এই ঘটনার আসল কালপ্রিট কারা? আসলে কি আওয়ামী লীগ, নাকি অন্য কোনো রাজনৈতিক দল, নাকি কোনো ব্যক্তি, নাকি কোনো গোষ্ঠী তোমাকে এই প্ররোচনা দিয়েছে, সেটা তুমি জাতির সামনে প্রকাশ করো। ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আলোচিত এই ঘটনায় যাকে মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে সেই শাহীন চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতারের দাবিতে এবার প্রকাশ্য ও কঠোর অবস্থান নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান অকার্যমানের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি এখন সর্বোচ্চ পর্যায়ে আলোচনা এসেছে। রাজধানীতে আয়োজিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে সংঘটিত একটি গুরুতর অপরাধ, যার পিছনে প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি বলেন, তদন্তে যাদের নাম উঠে আসছে তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনতে হবে। বক্তব্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের পিছনে যিনি বা যারা মূল পরিকল্পনাকারী তাদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস তার বক্তব্যে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রসঙ্গ টেনে বলেন, দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা রক্ষা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর ভিতরে থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নত না হয়। তার ভাষায়, যদি অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তাহলে সেটি শুধু একটি হত্যার বিচার ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রের একটি বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে থাকবে। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সরকারপন্থী অনেকে প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, এতে স্পষ্ট বার্তা গেছে যে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে কোনো আপোষ করা হবে না। অন্যদিকে বিরোধী পক্ষের কয়েকজন নেতা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি প্রশাসনের ভিতরে অস্বস্তি তৈরি করতে পারে। তবে তারা একই সঙ্গে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনের যোগাযোগ, আর্থিক লেনদেন এবং ঘটনার আগের ও পরের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। শাহীন চেয়ারম্যানের নাম তদন্তে উঠে এলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়নি। ফলে আইনি প্রক্রিয়ার দিক থেকে বিষয়টি এখনো চলমান রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সেনাপ্রধান বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে সেনাবাহিনী তার সাংবিধানিক দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে ওই সূত্র দাবি করে। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য মূলত জনমনে তৈরি হওয়া ক্ষোভ ও অনাস্থার প্রতিফলন। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হয়ে উঠেছে। সেই চাপের প্রেক্ষিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন কড়া বার্তা এসেছে বলে তারা মনে করছেন। মানবাধিকার কর্মীরাও বিষয়টির উপর নজর রাখছেন। তাদের মতে, দ্রুত বিচার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তদন্ত যেন নিরপেক্ষ ও প্রমাণ ভিত্তিক হয় সেটিও সমান গুরুত্বপূর্ণ। তারা সতর্ক করে বলেন, কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া আবশ্যক। সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যারা অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। 15 ডিসেম্বর আগারগাঁওয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 54 63 75।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই মন্তব্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং উসমান হাদিকে নিয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।